গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলি স্টেশনের কাছে লোহারপাড়ায় যুবক খুন, তদন্তে পুলিশ। রবিবার গভীর রাতে হুগলিতে এক যুবক খুন, তদন্তে নেমেছে পুলিশ। রবিবার গভীর রাতে হুগলি জেলার লোহারপাড়া এলাকায় এক রক্তাক্ত খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে খুন হন 27 বছর বয়সী সঞ্জয় রাজবংশী। ঘটনাস্থল হুগলি স্টেশনের খুব কাছেই একটি ব্যস্ত জনবসতিপূর্ণ এলাকা। সঞ্জয় রাজবংশীর অতীতে একটি গুরুতর অপরাধে অভিযোগ ছিল। পরিবার সূত্রে জানা গেছে 2019 সালে হুগলি স্টেশনের কাছেই এক ব্যক্তিকে খুনের ঘটনায় অভিযুক্ত হন তিনি এবং দীর্ঘদিন জেলবন্দী ছিলেন। 2023 সালে দুর্গাপুজোর পর জামিনে ছাড়া পান সঞ্জয় এবং তারপর থেকেই তিনি উত্তরপ্রদেশে অযোধ্যায় দিদির বাড়িতে থাকছিলেন। মাঝের মধ্যে বাড়িতে এলেও দোলের পর থেকেই তিনি হুগলিতে ছিলেন এবং স্থানীয়ভাবে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রবিবার সারাদিন টোটো নিয়ে বাইরে বের হননি সঞ্জয়। স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যায় তিনি হুগলি স্টেশনের কাছে হনুমান পুজোয় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে খিচুড়ি ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়েছিল। রাত প্রায় 12:30টার সময় পরিবারের দরজায় একজন অচেনা ব্যক্তি কড়া নাড়ে এবং বলে যে সঞ্জয় রাস্তায় অচেতন হয়ে পড়ে আছেন। পরিবারের লোকজন তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখেন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সঞ্জয়। তাকে তৎক্ষণাৎ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এলাকার 2 যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি পূর্ণ শত্রুতার জের হতে পারে, তবে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পুলিশ সঞ্জয়ের অতীত, তার বর্তমান যোগাযোগ ও পুজোর অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন এসব খতিয়ে দেখছে। পরিবারের দাবি, যিনি রাতের বেলা দরজায় এসে খবর দেন তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার উদ্দেশ্য নিয়েও সন্দেহ দানা বেঁধেছে। এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের মধ্যে একাংশ মনে করছেন সঞ্জয় পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ঘটনা ধরে এসে পৌঁছান চন্দননগর কমিশনারেটের ডিসিপি অলকানন্দা ভাওয়াল। আরও বিস্তারিত তদন্তের পরই খুনের প্রকৃত কারণ এবং অভিযুক্তদের পরিচয় জানা যাবে বলে পুলিশ সূত্রের খবর। আমরা এইটাই চাই, আমার মায়ের মুখের দিকে তাকিয়ে যারা এরকম করেছে তাদের যেন কিছু হয় স্যার। আমরা আর কিচ্ছু চাই না। আমরা তো গরিব মানুষ, আমরা তো টাকা ঢালতে পারবো না, টাকা পয়সাও দিতে পারবো না। এখানে পুলিশ থাকে না, পুলিশ আসে না সেটা বলতে পারবো না। আমার তো এখানে শ্বশুর বাড়ি না, এটা আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি ভ্যানলি। আমি আর নানি ঘুমিয়েছিলাম রাত্রিবেলা, তারপরে 12টা বাজে ঘুমিয়েছিলাম। তারপরে একটা ছেলে আসলো, কি জানি কে ছিল, ডাকলো, চিনতে পাইনি। আমি আর নানি বোনটা, ছোট বোনটা উঠলাম, তারপরে গিয়ে দেখছি ওখানে পড়েছিল, রক্ত বেরোচ্ছিল। তুমি সঞ্জয় রাজবংশী ছিল, ওর বয়স, ও ভালো খাচ্ছিল, ভালো ইয়ে করছিল, কোনো ঝুট ঝামেলাই ছিল না। আমরা চাই যে মেরেছে স্যার তার আমরা শাস্তি চাই। ও কিভাবে মেরেছে? এখান থেকে গলা কেটে দিয়েছে, এখান থেকে গলা কেটে দিয়েছে, এই মাথাটা করে দিয়েছে এখান পুরো। বাড়ির সামনেই তো একদম মনে হয়। এবার ওইটাই তো আমার মাকে বলি, আমার বাড়ি এখানে না, আমার ব্যান্ডিলে শ্বশুর বাড়ি। মা 1:30টার দিকে আমাকে ফোন করেছে যে মা রানী তুই তাড়াতাড়ি আয়। আমার ছোট বোন বলছে দিদি ভাইরা, আমার দিদির বোনের বাড়ি এই শান্তিপল্লিকে আছে সামনে, ওকে ফোন করেছে আমার দিদির ছেলে, ও তাড়াতাড়ি এখানে চলে এসেছে। দিয়ে হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দুধের ট্যাঙ্কারে জল ও কেমিক্যাল মিশিয়ে বাড়ানো হচ্ছে দুধ, হাতে নাতে ধরল পোলবা থানার পুলিশ।
দুধে ভেজাল। পোলবা হোসনাবাদের একটি হোটেলের সামনে দুধের ট্যাঙ্কার সহ গ্রেপ্তার ৩ জন, আটক 2টি গাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, হুগলি পোলবা থানার হোসনাবাদে একটি হোটেলের সামনে দুধের ট্যাঙ্কার থেকে দুধ নামিয়ে কন্টেনারে ভরা হচ্ছিল। অভিযোগ, দুধের জল ও কেমিক্যাল মিশিয়ে দুধের পরিমাণ বাড়িয়ে ভেজাল দুধ হুগলির বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। নীল রঙের প্লাস্টিকের সেই কন্টেনারের ভেজাল দুধ ছোট গাড়িতে করে নিয়ে যাওয়ার আগেই গতকাল পোলবা থানার ওসি নাজিউদ্দিন আলী পুলিশ নিয়ে সেখানে রেড করেন। 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলো সৌরভ পাল, বাড়ি নদিয়া তেহট্ট, ফিরদৌস মল্লিক, সুবোচ্চ মালিক, দুজনের বাড়ি হুগলির ধনিয়াখালীর ফালপুরে। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে পেশ করে হেফাজতে নিয়ে এই ভেজাল দুধ চক্রে আর কারা জড়িত তার খোঁজ চালাবে পুলিশ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। উত্তরপাড়াতে তৃণমূলের মিটিংয়ে গোষ্ঠী দ্বন্দ্ব। সারা বছর দেখা না মিললেও হাজির বিধায়ক কাঞ্চন মল্লিক। উত্তরপাড়ার বিধানসভা বিএলএ মিটিং নিয়েও তৃণমূলের 2 গোষ্ঠীর দ্বন্দ্ব। অনুপস্থিত কোন্নগর পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর। এই বিষয়ে চেয়ারম্যানকে প্রশ্ন করায় মেজাজ হারিয়ে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা। 185 নম্বর উত্তরপাড়ার বিধানসভা কেন্দ্রে বুথ লেভেল এজেন্টদের প্রশিক্ষণ শিবির হল উত্তরপাড়া ফরিন্দ্র ভবনে। সেই প্রশিক্ষণ শিবিরের শুরুতেই বিতর্ক দেখা দিল অনুপস্থিত কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস সহ একাধিক কাউন্সিলর। বিধায়ক কাঞ্চন মল্লিকের দাবি, সব নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছিল, হোয়াটসঅ্যাপ করা হয়েছে, তারপরেও উত্তরপাড়া বিধানসভার বুথ লেভেল এজেন্টদের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হলেন না একাধিক তৃণমূল নেতা। অনুপস্থিত তালিকাটা দীর্ঘ। জেলা সভাপতি অরিন্দম গুইন, জেলা যুব সভাপতি শুভদীপ মুখোপাধ্যায়, কোন্নগর পৌরসভার চেয়ারম্যান স্বপন দাস সহ একাধিক কাউন্সিলর। 2026 সালে বিধানসভা নির্বাচন হবে। সেই নির্বাচনকে মাথায় রেখেই আগামী দিনে উত্তরপাড়ার বিধানসভায় কাজ কিভাবে হবে, এজেন্টদের কাজ কি, ভোটার লিস্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই সভাতে। কিন্তু সেখানে দেখা যায় বিধানসভার একটা বড় অংশের তৃণমূল নেতাদের অনুপস্থিতি। এ বিষয়ে কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাসকে প্রশ্ন করা হলে স্বপন দাস কোনো কথা বলেনি, মুখ বন্ধ করে রেখেছিল। অথচ সাংবাদিক প্রশ্ন করায় তার ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কোন্নগর আর এক কাউন্সিলর সুভাষিস চৌধুরী এ বিষয়ে কি বলছেন শুনবো। দেখুন, বিধায়কটাকে কি মিটিং ছিল সেটা আমরা জানতাম না, জানলে চেষ্টা করতাম যাওয়ার। আজকে তো নীলষষ্ঠীর দিন, দেখতেই পাচ্ছেন আমার এলাকায় গঙ্গার ঘাট রয়েছে, প্রচুর মানুষের সমাগম হয়। এই সকাল থেকে যান নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি হয়ে পড়ে, রোজ এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর সত্যি কথা বলতে, বিধায়ক আমাকে ফোন করেছিলেন এই মিটিংটার 10 মিনিট আগে। আমাদের কাছে আগে কোনো ইনফরমেশন ছিল না। ইনফরমেশন থাকলে বলতাম যে আজকের দিনে এই সমস্ত জিনিস আছে, আজকে না করলেই ভালো হয়। আর যে বিষয়ে শোনা কথা যে এই ভোটার লিস্ট সংশোধন, ভোটার লিস্টের ব্যাপারে করেছে, দল তো আমাদের এই ব্যাপারে কোনো গুরুত্বই দেয় না। অন্য করে যে দল আমাদের পরিচালনা হয় এ ব্যাপারে কোনো গুরুত্ব নেই আমাদের, বুঝলেন তো। সুতরাং আগেও দেখেছি আমাদের ব্যাংক ইলেকশন হয়েছে, আমাদেরকে ছাড়াই। এবারও হয়তো 2026-এর ইলেকশন হবে, কাউন্সিলরদের ছাড়াই হতে পারে। হয়তো দল ভেবে যে কাউন্সিলররা দলের বোঝা, আমরা কেউ নই, সেই জন্য আমাদেরকে কিছুতেই ডাকেনি। দল চালাতে পারে না বলতে কি টাউন সভাপতি। যদিও এই বিষয়ে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক কি বলছেন শুনে নেব। মূল কারণ হলো আমাদের যেটা ভোটার তালিকাতে সংযুক্তিকরণ, তার সঙ্গে তার রেকটিফিকেশন, এবং সেই নিয়ে একটা মিটিং হলো, প্রশিক্ষণ শিবির হলো। সেইটা এবার আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। দলের নির্দেশ অনুযায়ী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমাদের ভোটার তালিকার সংযুক্তিকরণ, তারপরে তার ভেরিফিকেশন, রেকটিফিকেশন এই নিয়ে কাজ হবে। ও বিজেপি নেতা প্রণয় রায় কি জানাচ্ছেন শুনবো। আমি কিছুই বলতে পারবো না, গোষ্ঠী দ্বন্দ্ব না কি দ্বন্দ্ব। আমি তৃণমূল কংগ্রেসকে কোনো রাজনৈতিক দলই মনে করি না। কিছু ধান্দাবাজ দুর্নীতিগ্রস্ত মানুষের একটা মিলন ক্ষেত্র এটা।
এটা কোনো রাজনৈতিক দল নয়, এই দলের কোনো আদর্শ নেই। যে দলের কোনো আদর্শ নেই সে আবার গোষ্ঠী কি থাকবে? কিছু কামিয়ে খাওয়ার জন্য কিছু মানুষ সংঘবদ্ধ হয়েছে। চেয়ারম্যান দোকানে বসে আছে, অত দোকান মানে মিটিং এ যায়নি, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমার দেখার প্রশ্ন আমি তো বললামই, অথচ এই চেয়ারম্যানকেই একাধিক জায়গাতে আমরা দেখেছি প্রবীর ঘোষালকে মঞ্চ আলো করে বসিয়ে রাখতে। আমি জানি না যে আবার প্রবীর ঘোষালকে প্রার্থী করার জন্য তিনি চেষ্টা করছেন কিনা, আমার জানা নেই, এগুলো তৃণমূল কংগ্রেস বলতে পারবে। কিন্তু গণতন্ত্রের শেষ কথা মানে মানুষ যিনিই প্রার্থী হন উত্তরপাড়া বিধানসভায়, মানুষ তাদের যোগ্য জবাব দেবে। ডবল চাকরির নামে ডবল বিয়ে করবে, জনগণের টাকা ট্যাক্সে খরচা করে ফুর্তি করবে, তাদের যোগ্য জবাব উত্তরপাড়ার মানুষ দেবে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করলো বিজেপির পক্ষ থেকে। বাবা সাহেব আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে জন্মদিবস বিজেপির পক্ষ থেকে। সেই উপলক্ষে হুগলি জেলা বিজেপির কার্যালয়ে জেলা সভাপতির উপস্থিতিতে পালন হয় বাবা সাহেবের জন্মদিবস। এছাড়াও ব্যান্ডেল রেল স্টেশনের সামনে বাবা সাহেবের একটি মূর্তিতে জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি মাল্যদান করে এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে বিজেপির স্থানীয় নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ। বাবা সাহেব লো প্রণাম, বাবা সাহেব লো প্রণাম, বাবা সাহেব লো প্রণাম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বাবা সাহেব লো প্রণাম, বাবা সাহেব লো প্রণাম, বাবা সাহেব লো প্রণাম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন একটা বিরতির পর থাকছে শতবর্ষের চন্দ্রনগর লালবাগান বালিকা বিদ্যালয়। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Amula Nursing Home. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দ্রনগরের লালবাগান বালিকা বিদ্যালয়ে শতবর্ষে বর্ণাঢ্য প্রভাত ফেরি। স্কুল 11 বছর উদযাপনে শিক্ষকদের চাকরি বাতিল প্রসঙ্গেই মুখ্য পড়াবে অঙ্ক, বিজ্ঞান, চিন্তা। 100 বছর আগে শুরু হয়েছিল পথ চলা। চন্দননগরে নারী শিক্ষার প্রসারের মাত্র 40 জন ছাত্রী নিয়ে গড়ে উঠেছিল স্কুল। ভোলানাথ দাসের বাড়িতে সেই স্কুল শুরু। হরিহর শেঠ সহ চন্দননগরে সে সময় বিশিষ্টজনেদের সাহায্যে তৎকালীন ফরাসি ভাইসরয়ের স্ত্রী মাদাম জুভান দানপত্র করে দেন স্কুল জমি। রাধিকা লাল রক্ষিতের জমিতে গড়ে ওঠে লালবাগান বালিকা বিদ্যালয়। 1926 সালে 1 বৈশাখ যার সূচনা হয়েছিল। সময়কালে অনেক ছাত্রী এই স্কুল থেকে পাশ করে দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন। খেলাধুলাতেও পারদর্শিতা দেখিয়েছেন। নারী শিক্ষায় লালবাগান বালিকা বিদ্যালয় তার কাজ করে চলেছে। আর সেই কাজ যারা নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন তারা হলেন এই স্কুলের শিক্ষিকারা। ভালো শিক্ষকের হাতে পড়লে গাধাও মানুষ হয়, এমনই প্রবাদ আছে। তাই স্কুলে শতবর্ষে যখন বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় তখন সবার আগে দেখা যায় স্কুলের প্রাক্তন শিক্ষিকাদের ছবি, যারা তাদের কাজ করে গেছেন। আজ স্কুলে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বর্তমান শিক্ষিকাদের মন ভারাক্রান্ত, তাদের সহ শিক্ষিকাদের জন্য যারা গত 7-8 বছর ধরে তাদের সঙ্গে কাজ করলেন, ছাত্রীদের যথার্থ শিক্ষা দিলেন। স্কুলের
শতবর্ষে অনুষ্ঠান নিয়ে উৎসাহী ছিলেন অন্যদের মতনই। স্কুলের প্রধান শিক্ষিকা বলেন 2016 প্যানেল থেকে 5 জন তার স্কুলে এসেছিলেন, তার মধ্যে একজন আগেই চলে যান উৎসশ্রী নিয়ে, বাকি 4 জনের চাকরি বাতিল হয়েছে। নবম দশমের পড়াতেন 3 জন, তার অঙ্ক ও বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন। তাদের না থাকা স্কুলে সায়েন্স বিভাগে সমস্যা দেখা দিয়েছে। একজন শিক্ষিকা ছিলেন, একাদশ দ্বাদশের হোম ম্যানেজমেন্ট পড়াতেন, তিনি চলে যাওয়ায় সেই ক্লাস কি করে চলবে জানা নেই। এই বিষয়ে প্রধান শিক্ষিকা অর্পিতা মণ্ডল কি বলছেন শুনবো। আজকে আমাদের স্কুলের শতবর্ষ, মানে 1926 সালের 14ই এপ্রিল আমাদের স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল। তো সেই দিনটাকেই আমরা গুরুত্ব দিয়ে আজকে আমাদের সূচনা হচ্ছে। আর সেই বছর 1926-এ 14ই এপ্রিলটা ছিল পয়লা বৈশাখ। তো এবছর 15ই এপ্রিল পয়লা বৈশাখ। তো কালকেও আমরা ওই জন্য আমরা একটা কালচারাল প্রোগ্রাম করছি, সেটা হবে রবীন্দ্র ভবনে। আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে, আমরা এখান থেকে পদযাত্রা শুরু করব। পদযাত্রা শুরু করে আমরা স্কুলে পৌঁছবো। স্কুলে আমাদের কিছু গেস্ট আসবেন, তারা আমাদের উদ্বোধন করবে। আমাদের একটা সুভেনির এবং বৃক্ষরোপণের মাধ্যমে আজকে আমাদের স্কুলে ছোট প্রোগ্রাম আছে। আর কালকে আমাদের ফার্স্ট হাফে মর্নিং সেকশন, প্রাইমারি সেকশন প্রোগ্রাম করবে রবীন্দ্র ভবনে। আর তারপরে আমরা 3টের পর থেকে একটা কালচারাল প্রোগ্রাম আছে। মোটামুটি আপাতত 14-15 এই 2 দিনটাকেই আমরা সেলিব্রেট করছি। এরপরে সারা বছর ভর আমরা কিছু না কিছু প্রোগ্রাম করব। তো সেগুলো আমরা বিভিন্ন সময় ক্লাসের পরীক্ষা এবং অন্য সব বাঁচিয়ে, যেমন ইন্টার স্কুল স্পোর্টস থাকবে, ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন থাকবে, আমাদের ফটোগ্রাফির একটা ওয়ার্কশপ থাকবে, ব্লাড ডোনেশনের কথা ভাবছি। আর আমাদের অন্যদিকে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো। এটাই হচ্ছে চন্দননগরের যে কথা আমরা বারবার বলি, আজকেও বলবো, এখনও বলবো, যে চন্দননগর যে শিক্ষা সংস্কৃতি শহর বলে আমরা যে গর্ব করে বলি, এটা কিন্তু এখনকারই নয়। এই কনসেপ্ট কিন্তু একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য, মানে যখন আমাদের ফ্রেঞ্চ কলোকুয়াল একটা আমাদের হিসেবে এখানে ছিল, তখন থেকেই কিন্তু এটা দেখেছি। তখন কোনো শহরে আছে কিনা আমার জানা নেই যে 150 বছর আগে মহিলাদের শিক্ষার প্রচারের জন্য স্কুল থাকবে। কৃষ্ণভবনী নারী শিক্ষা মন্দির যেমন এই 100 বছরের আগে, 100 বছর আগে চিন্তা করলো যে আরেকটা লালবাগান স্কুল চাই, মানে নারী শিক্ষার প্রসারের জন্যে, সেখানে লালবাগান বালিকা বিদ্যালয়। এই ধরনের সেই সময়কার সমসাময়িক যে মানুষের মস্তিষ্ক প্রসূত যে চিন্তাভাবনা, এটা তো করে দেয় যে চন্দননগর শহর একটা শিক্ষা সংস্কৃতি শহর, এবং এই শহরই। হুগলি থেকে চন্দনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আরামবাগে মায়াপুরে বাতানলের গাজন উৎসব। চড়ক অর্থাৎ চড়ক পূজা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব এই চড়ক পূজা। বাংলা পঞ্জিকা মতে প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয়। এটি চৈত মাসের অনুষ্ঠিত দেবাদিদেব মহাদেবের গাজন উৎসবের একটি অঙ্গ। এই বছর এই উৎসবকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে চড়ক উৎসব। এই দিন এই ছবি দেখতে পাওয়া গেল আরামবাগে মায়াপুরের বাতানল হাটতলার গাজন মেলায়। মোট 140 জন ভক্ত সন্ন্যাস ব্রত পালন করেছিলেন। চড়ক মেলায় অগণিত ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই চিত্রই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। হুগলি মায়াপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। ভদ্রেশ্বরের বিঘাটিতে চৈত্র মাসে চর্চিকা মায়ের পুজোতে উৎসব। ভদ্রেশ্বরের নিকটে বিঘাটিতে গ্রাম্যদেবীর চঞ্চিকা পুজো পেয়ে আসছেন বহুদিন আগে থেকেই। বনদেবী চঞ্চিকা বিঘ্ননাশিনী লোকমাতা, এমনই লোককথা ফের মুখে মুখে। আর এই চঞ্চিকা দেবীকে পাওয়া যায় মজাডোবা হতে। 22 কেজি শিলামূর্তি, উপরি ভাগ আঁচড় কাটা দাগের মতো, এবড়ো খেবড়ো। মূল মন্দির দক্ষিণ দিকে বুড়ো শিবের মন্দির। এই বুড়ো শিবটি নিয়ে এসে পূজা অর্চনা চলে গাজন তিথিতে। এবারেও তার বেশ ধরে চলে পুজো পার্বণ। বিঘাটিতে চঞ্চিকা দেবীর মন্দিরে দেখা
মিলল পুরোহিতের সাথে, তিনি কি বলছেন শুনে নেব। হ্যাঁ, এই পুজোটা হচ্ছে আমাদের মহেশ্বরতলা থেকেই আর কি প্রথমে মা এখানে অধিষ্ঠান হয়েছিলেন এইখানে। তো এইখান থেকেই পুজো হয়ে আসছে আজ প্রায় 350 বছর আগে। তাই এই মায়ের এখানে আমাদের হয় প্রত্যেক দিনই নিত্য পুজো হয় দুটো মন্দিরই। আবার এই 19 চৈত্র হয় আপনার ওই একই ফিক্সড ডেট 19 চৈত্র। তারপরে আপনার 28 হবে গাজন কিংবা 29 গাজন হয়। আবার আমাদের দুটো জল ঢালা হয় বৈশাখ মাসে, একটা হচ্ছে শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার আর একটা শনিবার। এইভাবেই পুজো চলে আসছে। আর তারপরে রথে পুজো হয়। আর গাজনটা কিভাবে নির্ণয় হয়? শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।